আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটি বিশেষ শাখা, যেখানে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। নবম দশম শ্রেণীতে আমরা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সর্বপ্রথম শিখতে হবে সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণ, দেন সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতসমূহের ধ্রুবতা, দেন সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক, দেন পূরককোণের ত্রিকোণমিতিক অনুপাত, দেন ত্রিকোণমিতিক অভেদাবলী। এবং এর মধ্যে দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ হবে। পরবর্তী আলোচনায় আমরা ধারাবাহিকভাবে অনুশীলনের ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয়, তোমাদের কমেন্ট সেকশনে কিংবা ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লাসের নোটগুলো অর্থাৎ পিডিএফগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণগুলো শিখে ফেলি। তো এখানে তিনটে ত্রিভুজ দেয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, তো প্রথম ত্রিভুজের আমরা নামকরণ করি এ বি সি। তো এখানে তিনটে ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ এবং একটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে এখানে এ কোণ এবং বি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ এবং সি কোণটি হচ্ছে এদের এই ত্রিভুজের সমকোণ। এছাড়া এই সমকোণটা চেনার আরেকটা উপায় হচ্ছে এই যে স্কয়ার চিহ্নটা দেয়া আছে না, স্কয়ার চিহ্নটা, এই স্কয়ার চিহ্নটা যেখানেই থাকবে ওই কোণটাকে আমরা সমকোণ হিসেবে বিবেচনা করব। এবার আসি সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণ কিভাবে করতে হয়। এই সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণ করতে হয় সূক্ষ্মকোণের সাপেক্ষে। অর্থাৎ এখানে দুটো সূক্ষ্মকোণের মধ্যে যে কোনো একটা সূক্ষ্মকোণ আমার দেয়া থাকবে এবং ওই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাকে ভূমি, লম্ব এবং অতিভুজ নির্ণয় করতে হবে। তবে কোণ আমার যেটাই দেয়া থাক না কেন, অতিভুজ আমার সবসময় ঠিক থাকবে, কারণ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাই হচ্ছে কি অতিভুজ। যদি কখনো এই বৃহত্তম বাহুটাকে আইডেন্টিফাই করতে আমার একটু কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা খুব সহজেই অতিভুজটা নির্ণয় করতে পারি। কিভাবে? এই যে সমকোণ দেয়া আছে, এই সমকোণের বিপরীতে যে বাহুটা দেয়া থাকবে সেই বাহুটাই হবে আমাদের অতিভুজ। তাহলে এখানে সি কোণ সমকোণ, আমাদের অতিভুজ হবে এবি বাহু। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে লম্ব। লম্বকে বলা হয় বিপরীত বাহু। লম্ব বা বিপরীত বাহু একই কথা। তাহলে যদি আমাদের বি কোণের সাপেক্ষে অর্থাৎ প্রদত্ত কোণ যদি আমাদের বি কোণ হয়, তাহলে এই বি কোণের সরাসরি বিপরীতে কোন বাহুটা আছে? এসি বাহু। তাহলে এসি বাহু হবে আমাদের লম্ব। এখন এই সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজ নির্ণয় করে ফেললাম, লম্ব নির্ণয় করে ফেললাম, তাহলে কে বাকি থাকলো? ভূমি। তাহলে অবশিষ্ট বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি বাহুটা হবে ভূমি। আশা করি তোমরা ত্রিভুজের বাহু নির্ণয়ের বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তাহলে এখন আমি একটু লিখি যে ত্রিভুজ এ বি সি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজে প্রদত্ত কোণ এ বি সি। তাহলে এক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে ভূমি, লম্ব এবং অতিভুজ। তাহলে সবার প্রথম আমি অতিভুজ নির্ণয় করব। তাহলে সি কোণটা হচ্ছে আমার সমকোণ, তাহলে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটা হবে অতিভুজ। তাহলে অতিভুজ কি হবে? এ বি। এরপর প্রদত্ত কোণ দেয়া আছে, তাহলে প্রদত্ত কোণের বিপরীতে কে আছে? লম্ব। তাহলে এখানে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে আমাদের লম্ব হবে এসি। এখন এ বি এসি আমরা নির্ণয় করেই ফেলছি, তাহলে অবশিষ্ট যে বাহুটা আছে সেটা কি? বিসি, তাহলে আমাদের ভূমি হবে বিসি। এখন আমরা অপর যে কোণটা দেয়া আছে অর্থাৎ এ কোণ, তাহলে এবার এ কোণের সাপেক্ষে আমরা ভূমি, লম্ব, অতিভুজ নির্ণয় করব।
তাহলে এখন আমাদের প্রদত্ত কোণ কে হয়ে যাবে? প্রদত্ত কোণ হয়ে যাবে কোণ বিএসি। বিএসি, তাহলে বিএসি এর সাপেক্ষে আমরা কি নির্ণয় করব? এর সাপেক্ষে আমরা নির্ণয় করব ভূমি, লম্ব এবং অতিভুজ। তাহলে কিভাবে? তাহলে এ কোণের সরাসরি বিপরীতে কে আছে? তাহলে এ কোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে কি? বিসি। তাহলে বিসি হবে আমাদের কি? লম্ব। এবং সি কোণের বিপরীতে কে আছে? এবি। তাহলে সি কোণ হচ্ছে সমকোণ, তাহলে সি কোণের বিপরীতে এবি আছে, তাহলে আমাদের অতিভুজ কি হবে? এবি হবে। এবার তাহলে ভূমি কি হবে? তাহলে ভূমি হবে এ সি, কারণ তিনটা বাহুর মধ্যে আমরা অলরেডি দুটো বাহু লিখে ফেলছি, তাহলে অবশিষ্ট যে বাহুটা থাকবে সেই বাহুটা হবে কি? ভূমি। তাহলে এভাবে খুব সহজেই আমরা যে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলো নির্ণয় করতে পারি। তাহলে এবার আমরা 2 নাম্বার চিত্রটা একটু খেয়াল করি। তাহলে 2 নাম্বার চিত্রে দেখো, দেখি এটার নামকরণ করি আমরা পি কিউ আর। তাহলে এবার আমি আর মার্ক করব না, সরাসরি এখানে লিখছি। তাহলে ত্রিভুজ পি কিউ আর এ প্রদত্ত কোণ, কোণ কিউ পি আর। তাহলে কিউ পি আর মানে আমি পি কোণটাকে প্রদত্ত কোণ ধরছি। তাহলে পি কোণ যদি প্রদত্ত কোণ হয়, তাহলে এখানে আমাদের ভূমি কি হবে? লম্ব কি হবে? আর অতিভুজই বা কি হবে, তাই না? তাহলে অতিভুজ হচ্ছে এখানে স্কয়ার চিহ্ন কোথায় দেওয়া আছে? কিউ। তাহলে কিউটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু কি আছে? পি আর। তাহলে আমাদের অতিভুজ হবে পি আর। তাহলে প্রদত্ত কোণ কি? পি। তাহলে পি কোণের বিপরীতে যে বাহুটা সেই বাহুটা হবে লম্ব। তাহলে পি কোণের বিপরীতে কে আছে? কিউ আর। তাহলে আমাদের লম্ব হবে কিউ আর। অবশিষ্ট যে বাহুটি, তাহলে অবশিষ্ট কোন বাহুটা থাকলো? অবশিষ্ট বাহু হচ্ছে পি কিউ বাহু। তাহলে আমাদের ভূমি হবে পি কিউ। এখন যদি আমরা আর কোণকে প্রদত্ত কোণ বিবেচনা করি, তাহলে এখন আমাদের প্রদত্ত কোণ কি হবে? কোণ পি আর কিউ। তাহলে এই কোণের জন্য ভূমি, লম্ব, অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে বলো আমাদের লম্ব কি হবে? তাহলে যেহেতু আমরা এখন কি আর কোণের সাপেক্ষে বিবেচনা করছি, হিসাব করছি, তাহলে আর কোণের বিপরীতে কি আছে? পি কিউ। তাহলে পি কিউ হবে লম্ব। এবং কিউ কোণ সমকোণ, তাই না? তাহলে কিউ কোণের বিপরীতে কি আছে? পি আর। তাহলে পি আর হবে অতিভুজ। পি আর হবে অতিভুজ। তাহলে অবশিষ্ট কোন বাহুটা থাকলো? কিউ আর। তাহলে কিউ আর ভূমি। তাহলে যদি তোমরা সমকোণী ত্রিভুজের বাহুর নামকরণ শিখে ফেলো, তাহলে 3 নাম্বারটা এই ত্রিভুজের নাম দিব আমরা এম এন ও। এটা তোমরা নির্ণয় করবে, এটা তোমাদের কাজ, এটা তোমাদের কাজ। আচ্ছা, তাহলে এখানে সন্নিহিত বাহু বলতে আমরা কি বুঝি? সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। বিপরীত বাহু বলতে কি বুঝি? লম্ব। তাহলে তোমরা চাইলে এভাবেও কিন্তু বাহুগুলো নির্ণয় করতে পারো, এবং আমি আমার কাছে যেটা সহজ মনে হয় আমি তোমাদেরকে সেভাবেও উপস্থাপন করছি, তোমরা চাইলে এভাবেও মনে রাখতে পারো। তাহলে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা। তাহলে এখানে আমরা, এটা মূলত একটা হচ্ছে জ্যামিতিক প্রমাণ। মান দিয়ে থাকলে হিসাবটা করলে আমাদের জন্য সুবিধা হতো, কিন্তু মানটা আমাদের নিজেকেই সাজায় নিতে হয়, তো অনেকেই এটা বিশ্বাস নাও হতে পারে, যার কারণে আমরা এটা জ্যামিতিক ভাবেই বুঝবো। তো প্রথমে আমরা আমাদের কোণটাকে নিয়ে নেই।
এ ও বি, তাহলে এটা একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাকে মূলত এইখানে দুটো ত্রিভুজ আমরা তৈরি করব। এই ত্রিভুজ থেকে আমাদের অনুপাত যে একটা ধ্রুব থাকে, অর্থাৎ অনুপাত যদি আমাদের কোণটা ফিক্স থাকে, তাই না, প্রদত্ত কোণ যদি একই হয়, মান যদি একই হয়, তাহলে এর বাহুগুলোর অনুপাত কি হবে, ধ্রুব হবে। এই বিষয়টা আমরা দেখব। তাহলে এখন ওয়ে যে রশ্মি আছে, এই রশ্মির উপর আমরা যে কোনো দুইটা বিন্দু নেব। তাহলে এই যে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমরা পি, এবং এই পি বিন্দু থেকে আমরা বিপরীত বাহু, তাহলে কি হচ্ছে ও বি, ও বি এর উপর লম্ব নির্ণয় করলাম, লম্ব অঙ্কন করলাম, সেটা কি কিউ। আবার ওই রশ্মির উপর অপর আরেকটি আমরা বিন্দু নেব P1, নামটা আমি একই রাখছি কারণ একই রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই P1 বিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর লম্ব নির্ণয় করব, লম্ব অঙ্কন করব Q1। তাহলে এখন আমাদের এখানে ত্রিভুজ কয়টি, দুইটি ত্রিভুজ না? তাহলে এবার আমরা দেখি যে ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ P1 ও Q1, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেহেতু PQ লম্ব হচ্ছে OB এবং P1 Q1 লম্ব হচ্ছে OB, তাহলে PQO এই কোণটা হবে সমকোণ এবং P1 Q1 ও এই কোণটা হবে সমকোণ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ PQO সমান কোণ P1 Q1 ও, এটা কি, এটা হচ্ছে সমকোণ। আচ্ছা, এখন এই দুটো কোণের মধ্যে সাধারণ কোণ কোনটা, ও কোণ। তাহলে আমি লিখতে পারি কোণ পি ও কিউ সমান কোণ P1 ও Q1। কেন? কারণ এটা হচ্ছে দুটো ত্রিভুজের সাধারণ কোণ। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে দুটো কোণ যদি দুটো ত্রিভুজের সমান হয়ে যায়, তাহলে অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে অবশিষ্ট কোণ ও পি কিউ সমান কোণ ও P1 Q1। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ P1 ও Q1 সদৃশকোণী তথা সদৃশ। এখন আমাদের 14.2 অনুশীলনীতে উপপাদ্য তোমার 32, খুব সম্ভবত 32, এই 32 নম্বর উপপাদ্যটা তোমরা সাধারণ নির্বাচনে দেখতে পারবে যে দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এটার অর্থ কি? মনে করি এই যে ও কোণটা আছে, তাই না? তাহলে ও কোণের মধ্যে এখানে কি পিও এবং কি ও কিউ। তাহলে এই পিও রেখাটা ওই ত্রিভুজের P1 ও রেখার উপর পতিত হবে এবং কিউ রেখাটা ওই ত্রিভুজের Q1 ও রেখার উপর পতিত হবে। তাহলে এটার অর্থ হচ্ছে PO বাই P1 ও ইকুয়াল হবে QO বাই Q1 ও। আবার আমরা যদি আরেকটা কোণ হিসাব করি, অর্থাৎ এই যে P1 কোণটা, তাহলে P1 কোণ মানে কি, এই দুটো কোণ কি হবে, পরস্পর সমান হবে।
কালারটা চেঞ্জ করলে মনে হয় বুঝতে সুবিধা হবে। তাহলে আমি বলছিলাম যে P1 এবং P এই কোণ দুটো কি পরস্পর সমান না? তাহলে P1 ও এই বাহুটা ওপর কার উপর পতিত হবে? PO, অর্থাৎ PO বাহুটা কি P1 ও এর উপর পতিত হবে। অর্থাৎ এই কোণটাকে যদি আমি এখান থেকে এখানে স্থানান্তর করি, এখানে যদি স্থানান্তর করি তাহলে কি P1 বিন্দুর উপর P বিন্দুটা পড়বে না? এবং এই P1 ও এর উপরে যে এই O বিন্দুটা চলে আসবে। ঠিক একইভাবে P1 Q1 এর উপর কি PQ রেখাটা পড়বে না? তাহলে এটাই বলছিলাম। তাহলে এক্ষেত্রে তখন আমরা বলতে পারি যে PO ডিভাইডেড বাই P1O ইকুয়াল PQ বাই P1 Q1। আচ্ছা, আবার এই যে সমকোণটা অর্থাৎ এই কিউ কোণটাকে যদি আমি Q1 কোণের উপর স্থাপন করি তাহলে কি হবে? তাহলে কিউ কোণটাকে আমি কোথায় স্থাপন করব? Q1 এর উপর। তাহলে QP বাহুটা কি Q1 P1 এর উপর পড়বে, পতিত হবে, এবং QO বাহুটা কি Q1 O এর উপর পতিত হবে। তাহলে এখন আমরা কি বলতে পারি যে PQ ডিভাইডেড বাই কি হবে? PQ ডিভাইডেড বাই P1 Q1 ইকুয়াল QO বাই Q1O। এবার যদি আমরা এই তিনটাকে সমীকরণ হিসেবে বিবেচনা করি তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, তাহলে এখন আমরা সমীকরণ 1, 2 ও 3 তুলনা করে পাই। তাহলে তুলনা করলে আমরা কি পাই বলো দেখি? PO ডিভাইডেড বাই P1O ইকুয়াল QO ডিভাইডেড বাই Q1O। এখানে একটা 1 হবে, তাই না? আচ্ছা, তাহলে PO ইকুয়াল যদি PO বাই P1O ইকুয়াল যদি QO বাই Q1 হয়, আবার PO বাই P1O ইকুয়াল যদি PQ বাই P1 Q1 হয়, তাহলে আমরা কি করতে পারি? তিনটে সমান না? তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি PQ বাই P1 Q1। আচ্ছা, এখন এটা তো গেল হচ্ছে আমাদের সদৃশকোণী ত্রিভুজের আলোচনা, তাই না? তো এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কটা কি এটা এখন আমরা দেখি। তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক হচ্ছে যে আমরা এই তিনটা অংশ থেকে যে কোনো দুটো অংশ নেই, যেমন হচ্ছে PO বাই P1O ইকুয়াল QO বাই Q1O। এবার যদি আমরা QO কে P1O এর জায়গায় নিয়ে আসি আর P1O কে যদি QOর জায়গায় নিয়ে আসি তাহলে কি আমরা লিখতে পারি বলো দেখি? যে বা, এখানে না লিখে আমি একটু সাইডে লিখি, পাশাপাশি লিখি। তাহলে বা PO বাই QO ইকুয়াল P1O বাই
Q1 O। আচ্ছা, সামারি এখন করব না, সামারি একটু পরে করে দেব, ঠিক আছে? তাহলে এখন আবার আমরা লিখতে পারি যে PO বাই P1O ইকুয়াল PQ বাই P1 Q1, বা এটা সমান আমরা লিখতে পারি PO বাই PQ ইকুয়াল P1O বাই P1 Q1। ঠিক একইভাবে আমরা আরেকটা অনুপাতও নির্ণয় করতে পারি। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করে দেখি, যেহেতু আমাদের ও কোণটা হচ্ছে প্রদত্ত কোণ, তাহলে আমাদের লম্ব কি হবে? PQ এবং P1 Q1, P1 Q1। আর কিউ কোণটা কি সমকোণ, তাহলে আমাদের অতিভুজ হবে। আমি একটা কোণের এখানে লিখি, PQ হচ্ছে লম্ব, PO হচ্ছে অতিভুজ, তাহলে অবশিষ্ট বাহুটা কি হবে? ভূমি হবে, তাই না? আমরা একটু আগেই শিখছি। তাহলে এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে PO। PO বলতে আমরা কি বুঝি? অতিভুজ। এবং কিউওটা কি হচ্ছে? ভূমি। তাহলে দেখো দেখি, এটা কি ছোট ত্রিভুজটা না? তাহলে ছোট ত্রিভুজের অতিভুজ বাই ভূমির যে মানটা, তাহলে বড় ত্রিভুজের অতিভুজ বাই ভূমির অনুপাতের মানটা কি একই না? তাহলে এরকম যদি আমি আরেকটা ত্রিভুজ নেই, তাহলে সেই ত্রিভুজেরও অতিভুজ বাই ভূমির মানটা কি হবে? সমান হবে না? তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজগুলো যদি সদৃশকোণী হয় বা সদৃশ হয়, তাহলে তাদের যে কোণের সাপেক্ষে আমরা আলোচনা করব, ওই কোণের সাপেক্ষে তার বাহুগুলোর অনুপাত কি হবে? ধ্রুব হবে। ঠিক একইভাবে পরের অংশটাতে খেয়াল করে দেখি, পিও কি? অতিভুজ, এবং পিকিউ কি? লম্ব। তাহলে ছোট কোণের অতিভুজ বাই লম্বর অনুপাত এবং বড় ত্রিভুজের, ছোট ত্রিভুজের অতিভুজ এবং লম্বের অনুপাত এবং বড় ত্রিভুজের অতিভুজ ও লম্বের অনুপাতটা কি সমান না? তাহলে এরকম যদি আমরা আরো বড় ত্রিভুজ নেই এবং সেক্ষেত্রে যদি প্রদত্ত কোণের মানটা যদি সমান থাকে, যদি এই কোণের মান থিটা হয়, তাদের সবগুলো প্রদত্ত কোণের মান যদি থিটা হয়, তাহলে সবগুলোর ক্ষেত্রেই তাদের বাহুগুলোর অনুপাত সবসময় কি হবে? ধ্রুব হবে। এটাই হচ্ছে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা। তাহলে আমরা আমাদের ত্রিভুজ যত বড়ই হোক না কেন বা যত ছোটই হোক না কেন, আমরা শুধুমাত্র কাকে খেয়াল করব? আমাদের প্রদত্ত কোণকে খেয়াল করব। প্রদত্ত কোণের মান যদি অপরিবর্তিত থাকে, তাহলে যত বড়ই ত্রিভুজ হোক বা যত ছোটই ত্রিভুজ হোক না কেন, তাদের বাহুগুলোর অনুপাত সবসময় একই থাকবে। আশা করি তোমরা এই ধ্রুবতার বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। ওকে, তাহলে এখন আমরা শিখব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক। তো প্রথমে যেহেতু আমাদের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং সম্পর্ক নির্ণয় করতে হবে, তো সবার আগে আমাদের কি করতে হবে? ত্রিভুজটাকে চিহ্নিত করতে হবে। ত্রিভুজটা আমি নামকরণ করলাম এ বি সি দিয়ে, এবং আমাদের হিসাবের সুবিধার্থে আমরা বি কোণটাকে আমাদের প্রদত্ত কোণ ধরে নিলাম এবং বি কোণ সমান ধরে নিলাম থিটা। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে বাহু নির্ণয় করা। তাহলে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এসি কি হবে? লম্ব হবে। সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবি কি হবে? অতিভুজ হবে। তাহলে অবশিষ্ট যে বাহুটা রয়েছে, তাহলে এই অবশিষ্ট বাহুটা কি হবে? ভূমি হবে। তাহলে এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। মনে রাখবে, ত্রিকোণমিতির প্রধান অনুপাত হচ্ছে তিনটা। প্রধান অনুপাত হচ্ছে তিনটা। সেই তিনটা অনুপাত কি কি? এক নাম্বার সাইন অনুপাত। তাহলে এই সাইনটা হচ্ছে অনুপাতের নাম, সাইনটা হচ্ছে অনুপাতের নাম, আর থিটাটা হচ্ছে প্রদত্ত কোণের মান।
তাহলে সাইন কি অনুপাতের মান, আর থিটা হচ্ছে কি প্রদত্ত কোণের মান। আর সাইনের সাথে থিটার কোনো গুণ আকারের কোনো সম্পর্ক নাই। অনেকেই দেখে ভাবতে পারে সাইন তো আলাদা জিনিস, থিটা তো আলাদা জিনিস, তাহলে সাইন আর থিটা সম্ভবত গুণ অবস্থায় আছে। এখানে আসলে এদের সম্পর্ক গুণের না। এই অনুপাতটার মান নির্ভর করবে থিটার উপর। তাহলে এই অনুপাতটার মান নির্ভর করবে কিসের উপর? থিটার উপর। আমরা একটু আগে সদৃশ্যতার ধ্রুবতা থেকে দেখেছি, তাই না? আচ্ছা, আমি অনুপাতগুলো সমান কি হবে এটা পরে লিখছি। তাহলে প্রধান তিনটা অনুপাত, তাহলে একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে কি কস, এবং অপরটি হচ্ছে ট্যান। এবার আসি এই অনুপাতগুলো সমান কি হয়। তাহলে সাইন অনুপাত সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি সাইন থিটা। আবার কস থিটা সমান আমরা কি লিখতে পারি? কস থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা, এবং ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন বলতে পারো যে ভাইয়া, যে ত্রিকোণমিতিতে তো অনুপাত তো 6টা, কিন্তু আপনি যে বললেন প্রধান অনুপাত 3টা। প্রধান অনুপাত 3টা, এই 3টে অনুপাত থেকে আমরা বাকি 3টে অনুপাত নির্ণয় করতে পারি কিভাবে? যেমন সাইন থিটা এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে কোসেক থিটা। কোসেক, তাহলে বিপরীত ভগ্নাংশ মানে কি? 1/sin থিটা, 1/sin থিটা। তাহলে 1/sin থিটা মানে কি? 1 লম্ব বাই অতিভুজ। তার মানে কি হবে? লম্ব এবং অতিভুজ। তাহলে অতিভুজ আছে কোথায়? হরে, অতিভুজ চলে আসবে লবে, লম্ব আছে লবে, লম্ব চলে আসবে হরে। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ বাই লম্ব। আবার কসের বিপরীত ভগ্নাংশ হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1/cos থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল কি লিখতে পারি? 1/cos থিটা। তাহলে কি হবে? তাহলে cos থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। সব শেষে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে কট থিটা। তাহলে কট থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1/ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা সমান হবে কি? ভূমি বাই লম্ব। এখন এখানে সাইনের বিপরীত ভগ্নাংশ যদি কোসেক হয়, তাহলে কোসেকের বিপরীত ভগ্নাংশ সাইন হবে। তার মানে আমরা সাইনকে কি লিখতে পারি? 1/কোসেক থিটা লিখতে পারি। আবার সেকের বিপরীত কসের বিপরীত ভগ্নাংশ যদি সেক হয়, তাহলে সেকের বিপরীত ভগ্নাংশ কি হবে? কস হবে। ট্যানের বিপরীত ভগ্নাংশ যদি কট হয়, তাহলে কটের বিপরীত ভগ্নাংশ কি হবে? ট্যান হবে। তার মানে সাইন থিটা সমান আমরা লিখতে পারি 1/কোসেক থিটা, কস থিটা সমান লিখতে পারি 1/সেক থিটা, ট্যান থিটা সমান আমরা লিখতে পারি 1/কট থিটা, কোসেক থিটা সমান লিখতে পারি 1/সাইন থিটা, সেক থিটা সমান লিখতে পারি 1/কস থিটা, কট থিটা সমান লিখতে পারি 1/ট্যান থিটা। এখন এই যে ভূমি, লম্ব, অতিভুজের অনুপাতগুলো, এগুলো যদি তোমাদের মনে রাখতে অসুবিধা হয়, তাহলে তোমরা চাইলে ছন্দ আকারেও মনে রাখতে পারো। কিভাবে? ছন্দের হচ্ছে 3টা লাইন। ফার্স্ট লাইন হচ্ছে সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। এখানে সাগরের দন্ত স দ্বারা আমরা বুঝি সাইন। তাহলে সাইন থিটা ইকুয়াল লবণের ল থেকে আমরা বুঝি লম্ব, মাঝখানে ভাগ চিহ্ন, অনেকের অ থেকে আমরা বুঝি অতিভুজ। তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে 2 নাম্বার যে ছন্দটা সেটা হচ্ছে কবরে ভূত অনেক।
তাহলে কবরের ক থেকে আমরা cos থিটাকে ধরে নেই, ভূতের ভূ থেকে ভূমি, ভাগ চিহ্ন, অনেকের অ থেকে অতিভুজ। আচ্ছা, 3 নাম্বার ছন্দ হচ্ছে টেরা লম্বা ভূত। তাহলে টেরার ট্যা থেকে আমরা ধরে নেই ট্যান থিটা, লম্বার ল থেকে লম্ব, ভাগ চিহ্ন, ভূতের ভূ থেকে ভূমি। তাহলে এখন আমরা যদি সাইন কস ট্যান নির্ণয় করতে পারি তাহলে আমরা অবশ্যই কোসেক সেক কট নির্ণয় করতে পারি। তাহলে এই ছিল আমাদের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এবার আমাদের পরবর্তী আলোচনা, অর্থাৎ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখে একটু জটিল মনে হচ্ছে, তবে তোমরা মনোযোগ দাও। যদি তোমরা এর আগের আলোচনা পর্যন্ত বুঝে থাকো তাহলে অবশ্যই তোমার কাছে এই আলোচনাটা সব থেকে সহজ মনে হবে। তাহলে এখানে আমরা আবার নামকরণ করি এ বি সি। আচ্ছা, তাহলে এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা আমি তোমাকে শেষে সামারি করে দেব, আগে আমি যতটুকু বোঝাই তোমরা সেটা বুঝো। এখানে আমি মার্ক করব না, কারণ এখানে আমাদের দুইটা কোণের সাপেক্ষেই বাহুগুলো নির্ণয় করতে হবে, যার কারণে আমি এবার ভূমি, লম্ব, অতিভুজ এগুলো কিন্তু লিখব না। ঠিক আছে? তাহলে এই যে ত্রিভুজ এ বি সি এ প্রদত্ত কোণ, আমরা এ বি সি সমান ধরে নিলাম থিটা। এ বি সি সমান হচ্ছে থিটা। তাহলে এ বি সি সমান যদি থিটা হয় তাহলে আমরা সাইন থিটা, আমাদের যে মূল যে 3টা অনুপাত আছে যেমন সাইন, তাহলে সাইন থিটা সমান কি লিখতে পারি? তাহলে বি কোণের সাপেক্ষে লম্ব হবে এসি, অতিভুজ হচ্ছে উভয় কোণের সাপেক্ষে, এ কোণ বি কোণের সাপেক্ষে অতিভুজ হবে আমাদের এ বি। বাকি রইল ভূমি, ভূমি হবে আমাদের বি কোণের সাপেক্ষে বিসি। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? সাগরে লবণ অনেক, তাই না? তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি? এসি, অতিভুজ এ বি। আবার কস থিটা, কস থিটা সমান আমরা কি জানি? কবরে ভূত অনেক, তাহলে ভূমি কি? বিসি, অতিভুজ এ বি। এবং ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা কি জানি? টেরা লম্বা ভূত, তাহলে লম্ব, লম্ব কে? এসি, আর ভূমি বিসি। তাহলে ট্যান থিটা সমান যদি এসি বাই বিসি হয় তাহলে তোমরা বলো দেখি কট থিটা সমান কি হবে? অর্থাৎ এটার বিপরীতটাই, তাহলে বিসি বাই এসি। তাহলে এটা যেটা আমরা নির্ণয় করলাম এটা কি? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমরা একটু আগেই আলোচনা করছি। আচ্ছা, তাহলে এবার আসি আমাদের পরবর্তী ধাপে, অর্থাৎ এখন আমাদের প্রদত্ত কোণ, এটা আমি একটু কালার চেঞ্জ করে লিখতে চাই। প্রদত্ত কোণ কোণ, তাহলে এবার এ কোণটা নিয়ে কাজ করব। তাহলে কি লিখব? বিএসি ইকুয়াল কি হচ্ছে বলো দেখি? 90 ডিগ্রি মাইনাস থিটা। তো 90 ডিগ্রি মাইনাস থিটা হোক বা থিটা হোক এটা আমাদের বিষয় না, এটা থেকে তো আমাদের কোন বাহুতের কোনো ইফেক্ট পড়বে না, পড়বে? পড়বে না। তাহলে এখন খেয়াল করো দেখি, এই যে এ কোণ, আমি সিম্পলি তোমরা ধরে নাও এ কোণ 90 ডিগ্রি থিটা, এটা এখানে ফোকাস করার কোনো প্রয়োজন নেই, এখানে ফোকাস করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এ কোণ। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কি হবে? তাহলে এ কোণের সরাসরি বিপরীত বাহু, তার মানে কি বিসি হবে এবার আমাদের লম্ব। অতিভুজ কি থাকবে? অতিভুজ হচ্ছে আমাদের এবি,
আর ভূমি হবে এ সি। তাহলে এখন এই বিএসি কোণের সাপেক্ষে আমরা যদি লিখি যে সাইন থিটা, থিটা বলতে এখন কি, ওখানে শুধু শুধু থিটা ছিল, এখানে হচ্ছে 90 মাইনাস থিটা। কেন? কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 180 থেকে 90 বাদ দিলে কত থাকে? 90। এখন 90 থেকে থিটা বাদ দিলে কি এ কোণটা পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে এ কোণের মান বোঝাচ্ছে। বোঝা গেছে কথাটা? তাহলে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান, তাহলে এখন কি হবে? সাগরে লবণ অনেক, তাহলে লম্ব কি? বিসি, আর অতিভুজ কি? এ বি। ঠিক কস, কসের ক্ষেত্রে কি হবে? কবরে ভূত অনেক, তাহলে ভূমি কি? এসি, অতিভুজ এ বি। এবং ট্যান, ট্যানের ক্ষেত্রে কি হবে? টেরা লম্বা ভূত, তাহলে লম্ব হচ্ছে বিসি, ভূমি হবে এসি। এবার আসি আমাদের মূল বিষয়ে। তাহলে এই যে অংশটা দেখছো, এই অংশটাই হচ্ছে আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন এখানে তো আমাদের এবি বাই বিসি অর্থাৎ ভূমি লম্ব এটার কাজ না, এখানে কাজ হচ্ছে আমাদের এই যে আমরা যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো নির্ণয় করে রেখেছি, এই অনুপাতগুলোর সাথে এই অনুপাতের গুলো সম্পর্ক কি সেটা আমাদের এখন দেখতে হবে। তাহলে এখন দেখো দেখি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি পেয়েছি? বিসি বাই এবি। তাহলে এখানে বিসি বাই এবি কোথায় পাওয়া যায়? কস থিটায়। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা। এটাই হচ্ছে আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক একইভাবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি? এসি বাই এবি। তাহলে এসি বাই এবি এটার মানে কি? সাইন থিটা। আবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি? বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি মানে কি? কট থিটা। তাহলে এই যে আমি লিখতে পারলাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। তাহলে এইগুলোই হচ্ছে, এটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইনের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cos থিটা, cos-এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে sin থিটা, tan-এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cot থিটা। ঠিক একইভাবে আমরা বাকি অনুপাতগুলো লিখতে পারি। যেমন আমরা যদি লিখতে চাই কোসেক, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে? তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কসের বিপরীত কি? সেক, তাহলে সমান আমরা লিখব সেক থিটা। আবার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি? কোসেক থিটা। কারণ কসের বিপরীত যদি সেক হয় তাহলে সাইনের বিপরীত হবে কি? কোসেক। ঠিক একইভাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি ট্যান থিটা। তাহলে এই হচ্ছে আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি তোমরা আলোচনাটা সহজভাবে বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা আলোচনার একবারই লাস্ট পার্টে চলে আসছি, অর্থাৎ ত্রিকোণমিতিক অভেদাবলী। তোমাদের বইয়ে অভেদগুলোর প্রমাণ দেয়া আছে, তবে আমি প্রমাণ নিয়ে আলোচনা করব না। আমি অভেদগুলো থেকে কিভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা এই অভেদগুলো প্রয়োগ করতে পারি সেই আলোচনাটাই করব। তাহলে তোমাদের বইয়ে মোট 3টে অভেদ দেয়া আছে। যেমন সর্বপ্রথম যে অভেদটা দেয়া আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এরপর দেয়া আছে 2 নাম্বার দেয়া আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সবশেষ 3 নাম্বারে দেয়া আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই হচ্ছে 3টা অভেদ, মূল অভেদ। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন মানগুলো লিখতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা
এটাকে যদি আমি বাম পক্ষে রাখি তাহলে আমি কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে যদি কোথাও আমাদের সাইন থেকে কসে নিতে প্রয়োজন হয় তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা এই অংশটার পরিবর্তে সরাসরি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা এভাবে এটা ইউজ করতে পারি। তাহলে শুধু সাইন থিটা ইকুয়াল কিন্তু আমরা 1 মাইনাস কস থিটা লিখতে পারি না। আমরা যদি এটা অভেদ থেকে সম্পর্কটা নিয়ে আসছি, যার কারণে আমাদের সাইন এ স্কোয়ার, যদি শুধু সাইন থাকে তাহলে সেটাকে আগে স্কোয়ার করতে হবে, তারপরে আমাদের এই মানটা আমরা অর্থাৎ সাইন থেকে কসে কনভার্ট করতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা এখান থেকে কস স্কোয়ার থিটা লিখতে চাই তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা থাকলে তাহলে সেখান থেকে যদি আমার সাইনের প্রয়োজন হয় তাহলে সেটার পরিবর্তে আমি সরাসরি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এখন কথা হলো যে ভাইয়া এটার বিপরীত, তো সাইনের বিপরীত হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কসের বিপরীত হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। আবার এখান থেকে আমরা অভেদ লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। হ্যাঁ ভাইয়া আমরা এটা লিখতে পারি, কিন্তু এই অভেদের সাথে আমাদের কি ওভাবে আমরা পরিচিত না, তো যার কারণে এই অ্যাপ্লিকেশনগুলো আমরা সরাসরি কোথাও ইউজ করতে পারবো না। অর্থাৎ আমরা যেটাই থাক না কেন সেটাকে আমাদের ব্যস্তকরণ করে, ঠিক আছে, বা ব্যস্তকরণ করে সেটাকে আমাদের সাইন কসে নিয়ে এসে তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন এই যে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা যদি প্লাস আছে তাহলে এই সেক স্কোয়ার থিটাকে বাম পক্ষে রাখলাম। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার এই ট্যান স্কোয়ার থিটাকে যদি আমি বাম পক্ষে রাখি তাহলে কি হয়, মাইনাস হয়, তাই না? আচ্ছা, আর ট্যান স্কোয়ার থিটাকে ডান পক্ষে রাখলে কি হয়, প্লাস হয়। তাহলে আমি এবার এটার উল্টাটা করি, অর্থাৎ এই ডান পক্ষকে বাম পক্ষে লিখবো, বাম পক্ষটাকে ডান পক্ষে লিখবো। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল কি হবে, সেক স্কোয়ার থিটা। তাহলে এখন আমার দরকার হচ্ছে ট্যান স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো, এটা হলো আমাদের বিষয়। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল আমি লিখতে পারি, তাহলে সেক স্কোয়ার থিটা যেহেতু প্লাস আছে আগে লিখবো, এরপর 1 প্লাস, তাহলে পক্ষান্তর করলে কি হবে, মাইনাস। তার মানে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা সেক স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এবং ট্যান স্কোয়ার থিটা এর পরিবর্তে লিখতে পারবো 1 সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক একইভাবে আমরা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনগুলো কি থাকছে একটু যদি আমি তোমাদেরকে সামারি করে দেই। সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এবং সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 বাই কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এদিকে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা, এবং কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে মূল অভেদ থেকে এভাবে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে যে মানগুলো পরিবর্তন করার প্রয়োজন পড়বে আমরা এখান থেকে সরাসরি সেগুলোকে পরিবর্তন করতে পারি। তাহলে আশা করি তোমরা ত্রিকোণমিতিক অভেদাবলীর যে আলোচনাটা এটা তোমরা বুঝতে পেরেছো।